আজকে আবার একটা রবিবার আর রবিবার মানে দিলখুশ পর্ব আসবেই। তবে এটা বছরের প্রথম দিলখুশ পর্ব। সকলকে নতুন বছরের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে প্রথম কোন বন্ধু কমেন্ট করেছে একবার দেখে নি। প্রথম বন্ধু নূর ইসলাম। সিপিইউ আর জিপিইউ এর কাজ কি, এর পার্থক্য কি? অভ্র দাদাকে কমেন্ট করে উত্তর পাইনি। অভ্র দাদার এত কমেন্ট আসে না, সবসময় উত্তর দেওয়া পসিবল হয় না। সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটাতে আমরা বিভিন্ন কাজ করি, সেই কাজটাকে ম্যানেজ করে। আর জিপিইউ হচ্ছে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, মানে আমরা যে ডিভাইসে ডিসপ্লেটা দেখছি, গেমিং করার সময় গেম খেলছি বা এডিটিংয়ের সময় যে এডিটের টাইম লাইনগুলো যাচ্ছে বা বিভিন্ন পিক্সেলগুলো, এই পিক্সেলগুলোকে যে ইউনিটটা ম্যানেজ করে সেটা হচ্ছে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। আর এই গ্রাফিক্স কার্ড আমরা যে ব্যবহার করি, সেই গ্রাফিক্স প্রসেসিং ইউনিটটাকে আরও পাওয়ারফুল করে। আর গ্রাফিক্স কার্ডের ভেতরেও কিন্তু আলাদা প্রসেসর থাকে, আলাদা র্যাম থাকে, মানে ওটাও একটা সিপিইউই বলতে পারেন, কিন্তু ওটা শুধুমাত্র কাজ করে ডিসপ্লের জন্য বা জিপিইউর জন্য। পরের বন্ধু মাহফুজ। দাদা, ক্যামেরার জন্য কোনটা বেস্ট হবে, স্যামসাং A54 নাকি রেডমি নোট 13 প্রো? প্লিজ রিপ্লাই দেন। স্যামসাং A54 নো ডাউট বেটার হবে, কিন্তু ক্যামেরা দেখলেই তো হবে না। একটা ফোনকে আপনাকে 3-4 বছর ইউজ করতে হবে। ওই ফোনটায় যে এক্সিনোস প্রসেসর, সেই প্রসেসরটা কিন্তু একেবারেই অপটিমাইজ আমার লাগেনি। তো সেদিক থেকে যদি আপনি নিতে চান তাহলে বলবো A54 একদমই নয়। সেই জায়গায় S21 ফ্যান এডিশনের যে কোয়ালকম ভার্সনটা রিসেন্টলি লঞ্চ হলো বা এক্সিনোস ভার্সন, সেটাও নিতে পারেন। অনেক বেটার পারফরমেন্স, ক্যামেরা পারফরমেন্সের টেলিফটো সেন্সার রয়েছে, মোটামুটি তো একই দাম। আর যদি আপনি চান ভ্যালু ফর মানি ডিভাইস, তাহলে আমি বলবো রেডমি নোট 13 প্রো নিয়ে নিন। হ্যাঁ, ক্যামেরায় হয়তো কিছুটা কম্প্রোমাইজ করতে হবে, কিন্তু আপনি বেটার পারফরমেন্স পেয়ে যাবেন, ভালো বিল্ড কোয়ালিটি পাবেন, আর ফোনটা যথেষ্ট তো ভালোই হয়েছে মনে হচ্ছে। তবে হ্যাঁ, ওভার প্রাইসড, কিছুদিন ওয়েট করে যান। এখনই যদি কিনতে হয় S21 ফ্যান এডিশন বেটার অপশান। পরের বন্ধু অনুভব দে। দাদা, আমি একটা পোর্টেবল ডিভাইস নেব, সেটা ল্যাপটপ অর ট্যাবলেট হতে পারে, বাট আমি হালকা লাইট রুমের জন্য একটা কাজ করব। তো কোনটা নিলে ঠিক হবে, Xiaomi Pad 6 নেবো নাকি নতুন কোনো ল্যাপটপ নেবো? আমি বলবো ল্যাপটপ আর ট্যাবলেট দুটো ডিফারেন্ট জিনিস। ট্যাবলেটটা সম্পূর্ণ অ্যান্ড্রয়েড সিস্টেমের উপর রান করে, আর ল্যাপটপটা রান করে উইন্ডোজ সিস্টেমের উপর। আগে ঠিক করতে হবে উইন্ডোজে আপনার কাজটা হবে কিনা। আমিও এডিটিং করবো বলে একটা আইপ্যাড নিয়েছিলাম, কিন্তু তারপরে দেখলাম এডিটিংটা আমার আইপ্যাডে হচ্ছে না, সেই আমাকে ল্যাপটপই ক্যারি করতে হচ্ছে, যেটা 2 কেজির একটা ল্যাপটপ। তো সেক্ষেত্রে আগে ঠিক করুন উইন্ডোজ প্ল্যাটফর্ম থেকে আপনি অ্যান্ড্রয়েডে গিয়ে আপনার কাজটা মেনটেন করতে পারবে কিনা। যদি আপনি করতে পারেন অ্যান্ড্রয়েডে কাজটা, তাহলে অবশ্যই Xiaomi Pad 6 নেওয়া যেতে পারে, পাওয়ারফুল ট্যাবলেট। আর না হলে কম দামে একটা বাজেট ল্যাপটপও আপনি কিনতে পারেন। আপন বিশ্বাস। অ্যান্ড্রয়েড আর আইফোনের মধ্যে তফাৎ কি দিন দিন কমে আসছে? যেমন আগে তো আইফোন ধরা ছোঁয়ার বাইরে ছিল। অ্যাপেল নিজেও বুঝে গেছে যে মধ্যবিত্তের মার্কেটটা না ধরতে পারলে অ্যাপেলের বেনিফিট হবে না। তাই জন্য অ্যাপেল নতুন নতুন আইফোন ঠিকঠাক দামে লঞ্চ করছে, দামিভাবেই লঞ্চ করছে, কিন্তু যে পুরনো আইফোনগুলো সেগুলোর দাম কমিয়ে দিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে আনার চেষ্টা করছে, যাতে মধ্যবিত্ত মানুষ ওই অ্যাপেলের স্বাদটা পেতে পারে, iOS-এ কী কী ফিচার রয়েছে, iOS ব্যবহার করার সুবিধাগুলো বুঝতে পারে। সে যখন একটা কম দামে iOS ব্যবহার করে ফেলবে না, তখনই পরবর্তীতে যখন নতুন আইফোন লঞ্চ করবে, দামি আইফোন লঞ্চ করবে, তার মনে হবে না ওই নতুন আইফোন তো অনেক বেটার অপটিমাইজেশন থাকবে, আমি কিনে নিই। একটা লোভ কাজ করবে, আর এই লোভটাকেই অ্যাপেল কাজে লাগাচ্ছে। পরের বন্ধু মনোজ। দাদা, ভালোবাসা নেবেন, আগরতলা থেকে বলছি। সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময় কীভাবে বুঝবো ফোনটা রিপেয়ার করা হয়েছে বা কোনো পার্টস চেঞ্জ করা হয়েছে কিনা? অ্যাপেলের ক্ষেত্রে সেটা বোঝার উপায় খুবই সোজা, কারণ অ্যাপেলে যখন ডিভাইস ম্যানেজারে আপনি যাবেন, তখনই দেখিয়ে দেবে যে ওখানে পার্টসটা চেঞ্জ হয়েছে কিনা, বা ওয়ারেন্টি কতদিন পর্যন্ত অ্যাভেলেবেল, বা সেটা আদৌ রিপেয়ারেবল ডিভাইস কিনা। কিন্তু অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে অভিজ্ঞ চোখ ছাড়া বোঝার উপায় নেই। একটা ফোন খুললে সবসময় তার ব্যাক প্যানেলে বেশ কিছু ভিজিবল স্ক্র্যাচ থাকে বা বিভিন্ন ডেন্ট থাকে, এইগুলো দেখেই আপনাকে বুঝতে হবে যে ওই ফোনটা আগে সারানো হয়েছিল কিনা। বা অনেক সময় ফোনটা খোলার পরেও বোঝা যায়, কারণ ফোনটা যখন ম্যানুফ্যাকচারিং হয় তখন তার ভেতরে যে সমস্ত ইউনিটগুলো থাকে সেগুলো এমনভাবে রাখা থাকে, যখন ফোনটা রিপেয়ার করা হয় সেই ইউনিটগুলো সেই একইভাবে পরিষ্কারভাবে রাখা সম্ভব হয় না, তখনই বোঝা যায় ফোনটা রিপেয়ার হয়েছে বা হয়নি। পরের বন্ধু এমডি রাইহান। S23 আলট্রা নেব নাকি S24 আলট্রার জন্য কিছুদিন ওয়েট করে যাব? আপনি যদি আজকের দিনে দাঁড়িয়ে S23 আলট্রা সব থেকে কম দামে পান, তাহলে কোনো রকম ওয়েট করার দরকার নেই, S23 আলট্রা ফোনটা কিনে নিন। এখনও পর্যন্ত কিলার ফোন রয়েছে, আর আজকের দিনে ইন্ডিয়ান মার্কেটে 75,000 রুপিতে ফোনটা অ্যাভেলেবেল, সুতরাং নো ডাউট ভালো ফোন। S24 আলট্রার জন্য ওয়েট করে লাভ নেই। S24 আলট্রাতে স্পেসিফিকেশান বলতে খুব একটা AI ফিচার যুক্ত হবে, যে ফিচারগুলো আপনি সামনের যে One UI 7 আসবে বা অ্যান্ড্রয়েড 15 আসবে বা কিছুদিন পরেই আপডেটে হয়তো S23 আলট্রাতেও পেয়ে যাবেন, সুতরাং বেশি পয়সা খরচ করে লাভ নেই। উল্টে S24 আলট্রাতে কার্ভ ডিসপ্লেও থাকছে না, যেটা অনেকের জন্যই কিন্তু ডিল ব্রেকার হতে পারে। তিনি বলেছেন 30 থেকে 35 হাজার টাকায় সব থেকে সেরা স্মার্টফোন কী হবে, তিনি গেম খেলেন না,
30 থেকে 35,000 বাংলাদেশে কিন্তু এখন বেশ কিছু স্মার্টফোন অ্যাভেলেবেল। প্রথমটা হচ্ছে IQ Z7 Pro, Vivo T2 Pro। এই ফোনগুলো দুর্দান্ত ফোন, কোনো রকম আগে পিছু না ভেবে এই ফোনগুলোকে কিনে নেওয়া যায়। পারফরমেন্স ভালো, ক্যামেরা ভালো। এর সঙ্গে সঙ্গে মোটোরোলা এজ 40 Neo, সেই ফোনটা যদিও একটু বেশি দামে পাওয়া যায়, কিন্তু সেই ফোনটাও একদম পারফেক্ট একটা স্মার্টফোন হতে পারে। 2024 সালে স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা নেওয়া কি ঠিক হবে? একদম চোখ বন্ধ করে। যদি কম দামে পাওয়া যায় S22 আলট্রা, দেখবেন S24 সিরিজ লঞ্চ হয়ে যাওয়ার পর না 50,000 রুপির আশেপাশে পাওয়া যাবে, আর বাংলাদেশে সেটা 70-75,000 টাকায় পাওয়া যাবে। এখনও পর্যন্ত সেই ফোনটা কিলার ডিভাইস। সব থেকে ক্যামেরা পারফরমেন্স ভালো দিতে পারে, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, এমনকি ফোনটা দেখতেও ভালো। S22 আলট্রা এই ফোনটা লং টার্ম রিভিউ 2024 সালে কেনা উচিত হবে কিনা, এটা নিয়ে খুব তাড়াতাড়ি রিভিউ আসছে, ওয়েট করে যান। দাদা, ভিভো X100 Pro এর অনেস্ট রিভিউ চাই, যেখানে স্যামসাং S23 আলট্রা, Xiaomi 14, IQ 12 Pro পরিবর্তে কেনা কি সঠিক হবে? আমার ক্যামেরা, পারফরমেন্স, ব্যাটারি ভালো লাগবে, ফোনটা 3 থেকে 4 বছর ইউজ করতে চাই। দেখুন, আমি অনেক রকম স্মার্টফোন ইউজ করেছি। ফ্ল্যাগশিপ বলতে স্যামসাংয়ের S22 আলট্রা ইউজ করেছি, S23 আলট্রা দেখেছি, এমনকি ভিভো X90 সিরিজ ইউজ করেছি। X100 সিরিজ আমার কাছে রিভিউ ইউনিট আসেনি, তবে খুব তাড়াতাড়ি হয়তো ফোনটা টেস্ট করার ইচ্ছা আছে। তবে এখনও পর্যন্ত আমি বলতে পারি ক্যামেরার দিক থেকে 1 নম্বরে কিন্তু স্যামসাংই থাকবে। স্যামসাংয়ের যে স্ক্রিন অপটিমাইজেশন রয়েছে, ব্লার এফেক্টটা রয়েছে, অ্যাকচুয়ালি আমি যে ভিডিওটা এখন শ্যুট করছি সেটাও কিন্তু স্যামসাংয়ের একটা ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইস দিয়ে। তো আর যাই হোক, ক্যামেরা অপটিমাইজেশনের দিক থেকে স্যামসাংকে হারানো না IQর পক্ষে তো পসিবল না। ভিভো অনেকটা কাজ করেছে, তবে ভিভো X90 বা X100 সিরিজের দাম তো স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ লেভেল থেকে অনেকটাই কম দামে যারা বেস্ট ক্যামেরা চাইছেন তাদের জন্য ভিভো ঠিক আছে। কিন্তু একদম প্রপার যদি আপনাকে ফ্ল্যাগশিপ ক্যামেরা নিতে হয়, ভিডিও ফুটেজ আপনি একদম প্রফেশনাল শ্যুট করবেন, তাহলে সেক্ষেত্রে স্যামসাং আর অ্যাপেল ছাড়া কিন্তু গতি নেই। পরের বন্ধু কমেন্ট করেছেন অ্যামোলেড, পিওলেড, ডায়নামিক অ্যামোলেড, ফ্লুইড অ্যামোলেড, সুপার অ্যামোলেড, LTPO এইগুলোর মধ্যে ডিফারেন্স কি? প্রথমেই বলি, অ্যামোলেড আর পিওলেড এই দুটোর মধ্যে খুব একটা ডিফারেন্স নেই। পিএলএড ডিসপ্লে শুধুমাত্র ওখানে একটা প্লাস্টিকের জিনিস ইউজ করে, তার জন্য ওটা পিওলেড, কিন্তু ডিসপ্লে কোয়ালিটিতে কোনো রকম হেরফের নেই। আর ডায়নামিক অ্যামোলেড হচ্ছে আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লের ওপর যদি সেটা HDR10+-এর সাপোর্ট থাকে, সম্ভবত সেটাকেই আমরা ডায়নামিক অ্যামোলেড বলি, যেটা স্যামসাং প্রোভাইড করে বা অন্যান্য কোম্পানিও প্রোভাইড করে। আর ফ্লুইড অ্যামোলেড হচ্ছে অ্যামোলেড ডিসপ্লের ওপর যদি সেখানে হাই রিফ্রেশ রেট ইউজ করা হয়। এটা মেনলি OnePlus তার দামে ইউজ করে। OnePlus-এর যে সমস্ত ফোনগুলো হাই রিফ্রেশ রেট দিয়ে আসে, OnePlus বলে সেখানে ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে দেওয়া আছে, ওই লোক ঠকানোর ধান্দা আর কি। আর এখানে LTPO হচ্ছে আমাদের ডিসপ্লেতে যে 120 হার্জ যে রিফ্রেশ রেট থাকে, সেই রিফ্রেশ রেটটা ভ্যারিয়েবল কিনা, মানে সেটা 1 হার্জ টু 120 হার্জ পর্যন্ত মানে চেঞ্জ হতে থাকছে কিনা। যদি সেটা চেঞ্জ হতে থাকে তাহলে সেটাকে LTPO ডিসপ্লে বলা হচ্ছে। স্যামসাং নিজে ফোনে যে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করে, অন্যান্য ব্র্যান্ডরাও সেই অ্যামোলেড ডিসপ্লে ইউজ করে। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্ট কোথায়? দুটোর মধ্যে ডিসপ্লে কোয়ালিটি তেমন হেরফের না হলেও কিছুটা তো হেরফের হয়। কারণটা হচ্ছে প্রসেসিং পাওয়ার। স্যামসাং তার ডিসপ্লেটা নিজের তৈরি হয়, যেভাবে সেটাকে কাস্টমাইজ করতে পারে, যেভাবে সেটাকে মডিফাই করতে পারে, অন্যান্য কোম্পানি তার প্রসেসরকে দিয়ে ওইভাবে ওই ডিসপ্লেটা মডিফাই করতে পারে না, ওই কালার অ্যালগোরিদম, কালার টোনটা দিতে পারে না। তাই জন্য স্যামসাংয়ের ডিসপ্লে বেটার হয়। অন্য কোম্পানি স্যামসাংয়ের ডিসপ্লে ইউজ করার পরও অতটা কালার টোন ঠিকঠাকভাবে দিতে পারে না। পরের বন্ধু 6H M10, ভাইয়া পোকো F6 Pro, F5 GT কবে আসবে? এখনও পর্যন্ত কোনো খবর নেই যে কবে আসবে, তবে দু একটা সার্টিফিকেশন সেকশনে পোকো X6 Pro এই দুটো ফোনকে দেখা গেছিলো, যেগুলো আশা করা যায় মার্চ মাস বা ফেব্রুয়ারি শেষের দিকে হয়তো লঞ্চ করবে। যখন খবর পাবো অবশ্যই টেক নিউজে আপডেট দেবো। কার্টুন হিন্দি, আপনি ভিডিও রেকর্ডিংয়ের সময় কী গেজেট ইউজ করেন ও কীভাবে করেন সেই বিষয়ে একটা যদি ভিডিও করেন তাহলে ভালো হতো, নতুন ক্রিয়েটারদের পক্ষে সুবিধা হতো। আমি ভিডিও ক্রিয়েট করার জন্য মেনলি আমার DSLR ক্যামেরা রয়েছে। যদি আমি ইনডোরে থাকি তাহলে মেনলি DSLR ক্যামেরা ইউজ করি। বাইরে এলে অনেক সময় আমি DSLR ইউজ করি, অনেক সময় এখন যেমন ফোন ইউজ করছি ফোনে ইউজ করি। আর আমি মোটামুটি 1,20,000 সাবস্ক্রাইবার যখন হয়েছিল তখন এই রোডের মাইকটা কিনেছিলাম। তার আগে পর্যন্ত বইয়ার যে 600 বা 700 রুপির মাইক ছিল সেটাকে ইউজ করতাম, আর মোটামুটি ওই 1000 রুপির আশেপাশে একটা ট্রাইপড ইউজ করি। এই 3-4টে গেজেট থাকলেই না আপনি মোটামুটি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে দিতে পারবেন। তার জন্য আপনার না 30,000 টাকার এই রোডের মাইক দরকার হবে, না আপনার ওই 1 লাখ টাকা দামের DSLR দরকার হবে। শোভন, ভাই বুঝলাম ফোনটা ভালো, কিন্তু ভাই আপডেট দেওয়ার পর কি হবে এটা কি আপনি বলতে পারেন? তাহলে আপনার সাবস্ক্রাইবারদের কেন কিনতে বলেন? তিনি পোকো X6 Pro যে ফোনটা আমরা রিভিউ করেছিলাম সেই ফোনটার কমেন্ট বক্সে এই কমেন্টটা করেছেন। একদম সত্যি কথা বলেছেন। পোকো যার আগের বছরে পাস্ট রেকর্ড ছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে পোকোকে ভরসা করাটা খুবই কঠিন।
কারণ বেশিরভাগ মানুষের মাদারবোর্ড উড়ে যাচ্ছিল। পোকো X3 Pro এর সাথে যে ব্যাপারটা অনেক ঘটেছে, কিন্তু এটাও মানতে হবে আস্তে আস্তে পোকো F5 যখন লঞ্চ করেছে, পোকো M সিরিজের আন্ডারে যখন স্মার্টফোনগুলো লঞ্চ করেছে, এমনকি লাস্ট যে ফোনটা লঞ্চ করলো এই ফোনগুলোই কিন্তু কোনো রকম প্রবলেম আসেনি মাদারবোর্ডের ক্ষেত্রে। অন্তত আপডেট এসছে, ভালো আপডেট প্রোভাইড করেছে, স্টেবল আপডেট ছিল। তবে হ্যাঁ, আমি আবারও বলেছি লাস্টের দিকে, যদি আপনি ভরসা করতে পারেন পোকোকে, তাহলে পোকো X6 Proকে আপনারা কনসিডার করতে পারেন। যদি আপনার মন থেকে ভরসা না হয়, আমি তো জোর করে আপনাকে স্মার্টফোন কিনতে বাধ্য করতে পারি না, আপনি নিজের ডিসিশন নিজে নেবেন, আরও কয়েকটা রিভিউ দেখবেন, ফিডব্যাক নেবেন। এখনই আপনাকে পোকো X6 Pro বা পোকোর স্মার্টফোন কিনতে হবে না। আপনি যে পোকোর স্মার্টফোনটা কিনবেন বলে ভাবছেন, ওয়েট করে যান, 3-4 মাস ওয়েট করে যান, দামটা কমুক, দেখে নিন যে ওই ফোনটায় কোনো রকম প্রবলেম আছে কিনা। তারপরে যদি দেখেন যে ওটা সবথেকে ভ্যালু ফর মানি দিচ্ছে, তাহলে ওটা কিনবেন, না হলে অন্য কোম্পানির স্মার্টফোন কিনবেন। অনেক অপশন রয়েছে আপনার হাতে। পরের বন্ধু কমেন্ট করেছেন ইউজার, দাদা ইদানিং ট্রেন্ডিংয়ে থাকা লাভা ব্লেজ 2, ব্লেজ প্রো, স্ট্রম প্রো, মোটোরোলা G34, রিয়েলমি C67 এসব 5G ফোন বাংলাদেশে কবে অফিসিয়ালি আসতে পারে? বাংলাদেশে এগুলো অফিসিয়ালি যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম, তবে আনঅফিসিয়ালি দেখবেন 1 মাস পরে থেকেই হয়তো ফোনগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে গেছে। তবে সংখ্যায় কম থাকবে, তবে আপনি খুঁজলে হয়তো আশা করি এই ফোনগুলো আপনি পেয়ে যাবেন। দামটা একটু দেখে নেবেন, যদি ভ্যালু ফর মানি হয় তবেই নেবেন। পরের বন্ধু কমেন্ট করেছেন গেমিং ব্রো, পোকো X6 Pro ভার্সেস পোকো F5 বা আপকামিং পোকো F6 কোনটা সবথেকে বেটার হবে? এখনও পর্যন্ত যদি বলা হয় তাহলে পোকো X6 Pro বেটার। পোকো F5 এর থেকে পোকো X6 Pro অনেক জায়গায় এগিয়ে থাকছে, বিশেষ করে পারফরমেন্স তো এগিয়ে থাকছে, আর দেখতেও ফোনটা যথেষ্ট ভালো লাগছে। কিন্তু হ্যাঁ, পোকো F6 এখনও পর্যন্ত যেহেতু লঞ্চ করেনি, আর সেটা যদি রেডমি K70 সিরিজের আন্ডারে কোনো স্মার্টফোন হয়, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 1 চিপসেট দিয়ে 30,000-এর মধ্যে ফোনটা চলে আসে, তাহলে তখন বলবো পোকো F6 ভালো। কিন্তু হ্যাঁ, এখনও পর্যন্ত আপনি ওয়েট করে যেতে পারেন, পোকো F6 ফোনটাও হয়তো সামনের মাসে লঞ্চ করছে। পরের বন্ধু রুদ্রনীল, আমি কোন ফোনটা নিতে পারি? OnePlus Nord CE 3, Redmi Note 13 Pro, Moto Edge 40। ভিডিওর উত্তরের অপেক্ষায় থাকলাম। Edge 40 নো ডাউট বেটার ফোন। আমার তো Redmi Note 13 Pro এর থেকেও Edge 40কে বেটার লাগে, কারণ দেখতে তো একই অসাধারণ, তার উপরে লেদার ব্যাক প্যানেল ফিনিশ রয়েছে, IP68 রেটিং রয়েছে, ওয়্যারলেস চার্জিং রয়েছে, যেগুলো একটা প্রিমিয়াম স্মার্টফোনে থাকা উচিত। আর হ্যাঁ, আপনি যদি পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন চান, তাহলে Redmi Note 13 Pro ফোনটা নিতে পারেন। আর OnePlus আজকের দিনে কেনার কোনো মানেই হয় না, কারণ ফোনটা যথেষ্ট ওভার প্রাইসড। পরের বন্ধু কমেন্ট করেছেন গেমিং, ভাই স্যামসাং M44 এর কি আদৌ কোনো আপডেট আছে? M44 কি আদৌ লঞ্চ করবে? M44 ফোনটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 দিয়ে ফুল HD+ ডিসপ্লে, মোটামুটি সাইড প্যানেল, ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, এত বড় বড় বেজেল, এই স্মার্টফোনটা মোটামুটি নাইজেরিয়া বা আফ্রিকার কোনো একটা কান্ট্রিতে লঞ্চ করেছিল, কিন্তু এখনও পর্যন্ত আমাদের দেশে লঞ্চ করবে কিনা কোনো রকম খবর নেই। আমাদের দেশের কোনো IMEI সার্টিফিকেশন সেকশনেও ফোনটা কিন্তু দেখা যায়নি। মোটামুটি 90% শিওর ধরে রাখুন ওই স্মার্টফোনগুলো আমাদের দেশে লঞ্চ করছে না। পরের বন্ধু কমেন্ট করেছেন রিভেঞ্জার, দাদা বাংলাদেশে কি 30 থেকে 32,000 টাকাতে রিয়েলমি 12 Pro Plus লঞ্চ হবে? একেবারেই লঞ্চ হবে না। ইন্ডিয়াতে 30 থেকে 32,000 রুপিতে লঞ্চ হবে, বাংলাদেশে মোটামুটি ধরে রাখুন প্রথম দিকে 45,000 টাকা দাম হবে রিয়েলমি 12 Pro Plus। আর রিয়েলমি 12 Pro যে ফোনটা, সেটা 25,000 রুপির আশেপাশে লঞ্চ হবে, বাংলাদেশে ধরে রাখতে পারেন 35,000 টাকার আশেপাশে। আমি কি অপেক্ষা করে যাব, না অন্য কোনো ফোন দেখবো, IQ Z7 Pro বা অন্যান্য স্মার্টফোন? তবে আমি বলবো এতদিন যখন ওয়েট করেছেন, অবশ্যই আপনি রিয়েলমি 12 সিরিজের জন্য ওয়েট করে যেতে পারেন। স্পেসিফিকেশান আসুক, দামটা কত হয়, তারপর যদি ভ্যালু ফর মানি হয়, ফোনগুলো ভালো হয়, তখন আপনি ভেবে দেখবেন। অবশ্যই ওয়েট করা উচিত। আমি বলবো রেডমি নোট 13 সিরিজও এখন কেনা উচিত নয়, দেখা যাক রিয়েলমি কী করে, কারণ প্রত্যেকটা কোম্পানি কম্পারেটিভ প্রাইস পয়েন্ট রাখছে যখন, রিয়েলমিও হতে পারে 100x জুম, মানে অ্যাকচুয়ালি টেলিফটো সেন্সার দিয়ে রিয়েলমি 12 Pro Plus যদি 25-26 হাজারের আশেপাশে চলে আসে না, তাহলে ওটা ক্লিয়ার ডিভাইস হতে পারে। তো আজকে অনেক বন্ধুর কমেন্ট নেওয়ার চেষ্টা করলাম, আজকে আর ভিডিওটা বড় করছি না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোথাও গিয়ে ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে যাবেন। দেখা হবে আগামী পর্বে।